দেখো আমরা ক্লাস স্টার্ট করছি। আজকে আমরা যেটা করব, অলরেডি কিন্তু আমরা ভোকাব রিলেটেড মানে ভোকাবের উপর আমরা কিন্তু ক্লাস করছি। তার মধ্যে সায়েন্স অ্যান্ড আর্ট রিলেটেড টার্মগুলো আমাদের পড়া হয়ে গেছে, ম্যারিজ রিলেটেড টার্ম আমরা পড়েছি, দেন মেনিয়া পড়েছি, ফোবিয়া পড়েছি, এছাড়া আরও কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা করেছি। তো আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই করবে, কিন্তু আজকের টপিক হচ্ছে তোমাদের লিটারেচার। আজকের টপিক হচ্ছে লিটারেচার। লিটারেচার লিটারেচার আজকের টপিক হচ্ছে লিটারেচার। এই লিটারেচারের উপর বেস করে আমরা কি করব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে আমরা করব। তো দেখো এখানে প্রথম আমি রেখেছি এখানে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে ভাষা যেটা বোঝা কঠিন। এটা অলরেডি এর আগে কিন্তু আমি ভিডিওতে করিয়েছি তোমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য এটাকে আমি আবার তুলেছি। আমি বলেছিলাম যে টার্মগুলি বেশি ইম্পর্টেন্ট বা যে ওয়ার্ডগুলি বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমার ক্লাসের মধ্যে বারবার বারবার আসতে থাকবে। এটার পিছনে একটাই কারণ, তোমাদের রিভিশন। ঠিক আছে? তো হয়তো তোমাদের মনে হতে পারে দাদা তো এটাই করিয়েছে, আবার করাচ্ছে কেন? তোমাদের রিভিশনের জন্যই আমি করাচ্ছি। ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বারবার তুলবো, এটাই স্বাভাবিক। তো দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, জার্গন। জার্গন জার্গন মানে হচ্ছে এমন ল্যাঙ্গুয়েজ, এমন ভাষা যেটা হচ্ছে জটিল পরিভাষা, যেটাকে বোঝা যথেষ্ট কঠিন। এবার কার জন্য বোঝা কঠিন? যেমন দেখো ডক্টরদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে স্পেশাল ল্যাঙ্গুয়েজ, তারা যে প্রেসক্রিপশনে লিখে তাদের ল্যাঙ্গুয়েজ বোঝা একজন সাধারণ লোকের পক্ষে পসিবল না। তখন সেই সাধারণ লোকের পক্ষে ডক্টরদের লেখা ওই যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে জার্গান। অর্থাৎ জার্গান হচ্ছে এমন ল্যাঙ্গুয়েজ, বা জার্গান হচ্ছে অপভাষা বা জটিল পরিভাষা, যেটা এক ধরনের স্পেশাল ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজটা পার্টিকুলার গ্রুপ বা প্রফেশনাল লোকে বুঝবে, অন্য লোকের পক্ষে সেটা বোঝা মুশকিলের ব্যাপার। সেটাকে আমরা বলবো জার্গান বা অপভাষা। তো এটার ব্যাখ্যা আমি লিখে দিয়েছি, দেখো। কোনো নির্দিষ্ট পেশা বা দলের বিশেষ ভাষা যা সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন, সেটাকে আমরা কি বলবো? জার্গান বলবো। এ স্পেশাল ল্যাঙ্গুয়েজ অর ভোকাবুলারি ইউজড বাই এ পার্টিকুলার গ্রুপ অর প্রফেশন দ্যাট ইজ হার্ড ফর আদার্স টু আন্ডারস্ট্যান্ড, যেটা অন্য লোকের পক্ষে বোঝা কঠিন। যেমন এক্সাম্পল যদি দেখি, যেমন চিকিৎসকদের ব্যবহৃত বিশেষ পরিভাষা, মানে চিকিৎসকরা অর্থাৎ ডক্টরেরা যে ভাষায় লিখেন, সেই ভাষা সাধারণ রোগীদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। মেডিকেল জার্গান ক্যান বি কনফিউজিং ফর প্যাশেন্টস। তাহলে জার্গন মানে বুঝতে পেরেছ, জার্গন মানে হচ্ছে এক বিশেষ ধরনের বা এক পার্টিকুলার গ্রুপ বা প্রফেশনাল লোক যে ভাষা ব্যবহার করে, সেটা ওই পার্টিকুলার গ্রুপ বা প্রফেশনাল লোকই বুঝতে পারবে। অন্য কোনো লোক যদি ওই ল্যাঙ্গুয়েজকে দেখে, সেটা তার পক্ষে বোঝা দুঃসাধ্য হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। সেটাকে আমরা বলবো জার্গান। খুব ইম্পর্টেন্ট, ওই জন্য আমি আরেকবার ডিটেলে বলে দিলাম, মনে রাখবে। মজা এসে যাবে যখন তুমি এই ওয়ার্ডগুলি পরীক্ষার হলে পরীক্ষার মধ্যে পাবে, তখন মনে পড়ে যাবে আমার কথাটা, যে দাদা এটা বারবার পড়িয়েছিল। কি হয়ে গেল এটা? দাদা এটা বারবার পড়িয়েছিল, দেখো ওটা দিয়েছে, মজা এসে যাবে। তারপরে দেখি, আচ্ছা, তারপর দেখি লিস্ট অফ গুডস উইথ দেয়ার প্রাইস, এটাকে কি বলা হয়? দেখো একদিকে হচ্ছে তুমি যে জিনিসপত্র কিনছো তার নাম। যেমন ধরো তুমি মুদিখানার দোকানে গেলে, তারপর তুমি এক এক করে খরচ মানে চাচ্ছ, এক এক করে তুমি যে প্রোডাক্টগুলো কিনবে সেটা চাচ্ছ। ধরো তুমি বললে চাল, চাল দাও, চাল দেন 10 কেজি। তো 10 কেজি চালের দাম 50 টাকা কিলো হলে উনি 500 টাকা লিখে রাখলেন। তারপর তুমি বললে যে ডাল দাও, ডাল, ডাল তুমি চাইলে হচ্ছে 2 কেজি। ধরো 200 টাকা কিলো হলে যে 400 টাকা লিখে রাখলো। তো একদিকে থাকবে কি গুডসের নাম, গুডস অর্থাৎ জিনিসের নাম থাকবে, আরেক দিকে তার প্রাইস লেখা থাকবে, যেটাকে আমরা ফোর্সদি বলে থাকি। তো এই যে লিস্টটা তৈরি হলো, এই লিস্টটাকে বলা হয় ইনভয়েস। এটাকে কি বলা হবে? ইনভয়েস বলা হবে। এমনিতে তোমরা জানো ইনভয়েস ব্যাপারটা কীরকম। যেমন তোমরা অ্যামাজন কিংবা হচ্ছে ফ্লিপকার্ট থেকে যখন কোনো প্রোডাক্ট অনলাইনে শপিং করো বা কেনো, তখন দেখবে যে একটা ইনভয়েস কপি ওরা পাঠায়। সেটা জিমেল আইডিতে পাঠাতে পারে,
কিংবা ওরা করতে পারে কি ইনভয়েস কপিটা অ্যাটাচ করে দেয় ওই প্রোডাক্টের সাথে। তো দেখবে ওখানে ইনভয়েস কপি কিন্তু লেখা থাকে, কি কি তোমার গুডস আসলো তার পাশে তার প্রাইস লেখা থাকে। তো এটাকে ইনভয়েস বলা হয়, লিস্ট অফ গুডস অ্যান্ড দেয়ার প্রাইস, এটাকে ইনভয়েস বলা হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। বিক্রেতার দেওয়া পণ্যের তালিকা ও তার মূল্যের হিসাবে যে বিবরণী সেটাকে বলা হয় ইনভয়েস। এ বিল অর লিস্ট সাপ্লাইড বাই এ সেলার শোয়িং দ্য গুডস প্রোভাইডেড অ্যান্ড অ্যামাউন্ট ওন্ড। উদাহরণ যদি আমরা দিই, বিল পরিশোধ করার আগে চালানটি যাচাই করে নিন। বিল আগে পরিশোধ করার আগে তুমি কি চালানটাকে যাচাই করে নাও। প্লিজ চেক দ্য ইনভয়েস, তাহলে ইনভয়েস মানে কি হলো চালান। বিফোর পেইং দ্য বিল, বিল পেমেন্ট করার আগে ইনভয়েসটাকে তুমি চেক করে নাও। তো যাই হোক, ইনভয়েস মানে তোমরা বুঝতে পেরেছো যে ইনভয়েসটা বিষয়টা কি। দেন ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, তো সেটাকে বলা হয় ক্যাকোগ্রাফার বা ক্যাকোগ্রাফিক। ক্যাকোগ্রাফার বা কি বলা হয় ক্যাকোগ্রাফিক, মানে ভুল বানান লেখা ব্যক্তি বা ভুল বানানের যে প্রবণতা, মানে বানান সবসময় ভুল লেখার যে টেন্ডেন্সি, সেটাকে বলা হয় ক্যাকোগ্রাফি বা ক্যাকোগ্রাফার। আর যে ব্যক্তি প্রায়শই ভুল বানান লেখে বা যার হাতের লেখা খারাপ, যার হাতের লেখা খারাপ বা প্রায়ই ভুল বানান লেখে, সেটাকে আমরা কি বলবো ক্যাকোগ্রাফি বলবো বা ক্যাকোগ্রাফার বলবো। সামওয়ান হু রাইটস উইথ পোর হ্যান্ড রাইটিং অ্যান্ড মেক্স ফ্রিকুয়েন্ট স্পেলিং মিস্টেক্স, যিনি যার হাতের লেখা অত বেটার না কিংবা তিনি বারবার বানান ভুল করে, সেটাকে ক্যাকোগ্রাফার বা ক্যাকোগ্রাফিক বলা হয়। উদাহরণ যদি দিই, সে ভুল বানান লেখে, তাই তার প্রবন্ধে প্রচুর বানানের ভুল থাকে। হি ইজ এ ক্যাকোগ্রাফার, সে একজন ক্যাকোগ্রাফার, মানে ক্যাকোগ্রাফার মানে কি ভুল বানান লেখার যার প্রবণতা আছে তাকে ক্যাকোগ্রাফার বলা হয়। সে একজন ক্যাকোগ্রাফার। সো হিজ ইসেস আর ফুল অফ স্পেলিং এরর্স, সেই কারণে তার ইসে বা প্রবন্ধটা কি থাকে, মানে ভুল বানানে ভর্তি থাকে। তাহলে ক্যাকোগ্রাফার বা ক্যাকোগ্রাফি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা তোমরা ক্যাকো দিয়ে মনে রাখবে, ওটাকে বলা হয় কি বলা হয়, রঞ্জন ভাই বলো। ক্যাকো দিয়ে একটা তোমাদের কিছুদিন আগে অফলাইনে আমি পড়ালাম, শ্রুতি কঠোর, বাংলাটা হচ্ছে শ্রুতি কঠোর, বাংলাটা হচ্ছে শ্রুতি কঠোর। বলো ভাই, রিভিশন করে নাও, বলো, বাকিরাও শিখুক, তুমিও বলো কি ক্যাকো। ক্যাকো ক্যাকোফোনি, ক্যাকোফোনি এটা খুব ইম্পর্টেন্ট একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে ক্যাকোফোনি, বাকিরাও মনে রাখবে ক্যাকোফোনি। এটাও তোমরা কিন্তু পরীক্ষার হলে পাবে বা পরীক্ষায় কিন্তু পাবে, এটা ক্যাকোফোনি মনে রাখবে ভাই। ক্যাকোফোনি মানে হচ্ছে ব্যাপারটা, একসাথে যখন অনেকে কথা বলবে, একসাথে যখন অনেকে কথা বলবে, তখন দেখবা যে যে সাউন্ডটা প্রডিউস হয়, কারো কথা শোনা ঠিকঠাক করে বোঝা যায় না, তখন ওই সাউন্ডটাকে বলা হয় ক্যাকোফোনি, সেই সাউন্ডটাকে বলা হয় ক্যাকোফোনি, ঠিক আছে। তাহলে ক্যাকোফোনি কথার অর্থ হচ্ছে শ্রুতি কঠোর, বা একসাথে অনেকজন মিলে কথা বললে যে সাউন্ডের প্রডিউস হয়, সেই সাউন্ডটাকে বলা হয় শ্রুতি কঠোর সাউন্ড বা ক্যাকোফোনি। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট হচ্ছে এটা পড়বে, থিংস দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, মানে যে বিষয়টাকে বোঝা যায় না, যে বিষয়টাকে সহজে বোঝা যায় না, যা বোঝা যায় না বা অবোধগম্য, যেটাকে বোঝা কঠিন, তো সেটাকে ওয়ান ওয়ার্ডে কি বলা হবে, আনইন্টেলিজিবল, 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 যা বোঝা বা অনুধাবন করা একদম অসম্ভব। সামথিং ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড অর কম্প্রিহেন্ড, যেটাকে বোঝা বা অনুধাবন করা খুব কঠিন বা একদম অসম্ভব, সেটাকে কি বলা হয় আনইন্টেলিজিবল, অবোধগম্য, আনইন্টেলিজিবল। উদাহরণ যদি আমরা দিই, উদাহরণ দেখো, ফোনের খারাপ সংযোগের কারণে তার কথা অবোধগম্য ছিল, মানে
ফোনের যে কানেকশন, সেই কানেকশনের মধ্যে কোনো একটা পোর কানেকশন ছিল। পোর কানেকশন থাকার জন্য কি হয়েছে, তার যে বক্তব্য, তার যে স্পিচ, সেটা বোঝা প্রায় অবোধগম্য ছিল, ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। ব্যাপারটা এটাই বলতে চেয়েছে। হিজ স্পিচ ওয়াজ আনইন্টেলিজিবল। তার স্পিচ কি ছিল? আনইন্টেলিজিবল, অর্থাৎ অবোধগম্য ছিল বা বোঝা যাচ্ছিল না। কেন? ডিউ টু ব্যাড ফোন কানেকশন, অর্থাৎ ব্যাড ফোন কানেকশনের জন্য, ফোনের খারাপ সংযোগের জন্য অনুধাবন করা সম্ভব হয়নি। তাহলে আনইন্টেলিজিবল মানে কি? আনইন্টেলিজিবল মানে হচ্ছে যে জিনিসটা বোঝা খুব কঠিন বা বোঝা সম্ভব না। নেক্সট হচ্ছে আউট অফ ডেট থিংস। আউট অফ ডেট থিংস এটাকে বলা হয় অবসলিট বা অবসোলেসেন্ট। অবসোলেসেন্ট বলা হয় অবসোলেসেন্ট বা অবসলিট। অবসলিট বা অবসোলেসেন্ট অর্থাৎ অপ্রচলিত বা লুপ্তপ্রায়, যা ধীরে ধীরে ব্যবহারের বাইরে চলে যাচ্ছে বা সেকেলে হয়ে গেছে। সেকেলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে যে জিনিসটা মানে এখন ব্যবহারের টেন্ডেন্সি নাই, সেকেলে হয়ে যাচ্ছে। যেমন বর্তমানে সাইকেল ইউজের ব্যাপারটাই সেকেলের দিকেই প্রায় চলে গেছে। সাইকেল ব্যবহারের দিকটাই প্রায় সেকেলের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে, অনেকটাই চলে গেছে। দেখবে যে অনেক বাড়িতে সাইকেলই নেই। কারণ আর আগে সাইকেল ব্যাপারটাই অনেক বড় ব্যাপার ছিল। তো এটাও সেকেলের দিকে চলে যাচ্ছে, এই ধরনের টেন্ডেন্সি। বা হেঁটে হেঁটে কোথাও যাওয়ার যে ব্যাপার, হাটে বাজারে হেঁটে হেঁটে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তো সেকেলে হয়ে গেছে। কেন বলো তো? কারণ এখন দেখো কেউই হেঁটে হেঁটে হাটে বাজারে যায় না। আগে যেমন হাটে বাজারে সবাই অনেকে হেঁটে হেঁটেই যেত। এই টেন্ডেন্সিটাই নাই এখন, বা এই প্রচলনটাই নাই। তখন সেই সিস্টেমটাকে বলা সেকেলে, যেটা অপ্রচলিত বা লুপ্ত প্রায়। আচ্ছা, আগে ব্যবহার হতো, এখন ব্যবহার হয় না, সেটাকে বলে অবসোলেসেন্ট বা অবসলিট। ফ্লপি ডিস্ক এখন একটি লুপ্তপ্রায় প্রযুক্তি। ফ্লপি ডিস্ক এখন আর ব্যবহার করা হয় না, এটা কম্পিউটার ইউজ করা, এটা আগে ইউজ করা হতো। ফ্লপি ডিস্ক আর নাও অবসোলেসেন্ট টেকনোলজি। তাহলে আগে ইউজ হতো, এখন ইউজ হয় না, প্রায় ইউজ হয় না বললেই চলে, লুপ্ত হয়ে গেছে, সেটাকে বলে অবসোলেসেন্ট। নেক্সট আমরা পড়ব থিংস দ্যাট ক্যান বি সিন অর টাচড। মানে যে জিনিসটাকে তুমি কি করতে পারবে? দেখতে পাবে এবং টাচ করতে পারবে, যা চোখ দিয়ে দেখা যায় এবং হাত দিয়ে স্পর্শ করা যায়। সামথিং দ্যাট ক্যান বি পারসিভড বাই টাচ অর ফিজিক্যাল প্রেজেন্স। যার ফিজিক্যাল প্রেজেন্স আছে, যাকে তুমি দেখতে পাচ্ছ, যা তুমি টাচ করতে পারছো, সেই বিষয়টাকে বলা হয় স্পর্শনীয় বিষয় বা দৃশ্যমান বিষয়, ট্রানজিবল। এটাকে কি বলা হবে? ট্রানজিবল। তাহলে ট্রানজিবল কথার অর্থ কি? ট্রানজিবল কথার অর্থ হচ্ছে যে বস্তুটাকে তুমি দেখতে পাচ্ছ, টাচ করতে পারছো, সেটাকে বলা হয় ট্যানজিবল। ট্যানজিবল, ঠিক আছে? সেটাকে কি বলা হয়? ট্যানজিবল। আর ইনট্যানজিবল কোনটাকে? যেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, জাস্ট ফিল করতে পারবো। যা লাভ, লাভ এটাকে আমরা দেখতে পাই? দেখতে পাই না, বাট ফিল করতে পারি, তাহলে এটা ইনট্যানজিবল। এটা হয়ে গেল ইনট্যানজিবল। যেমন ধরতে পারো বিউটি। বিউটি মানে সুন্দর। সুন্দর আমরা দেখতে পাই? পাই না, এটা ফিল করতে পারি আমরা, ঠিক আছে? তো যে বিষয়গুলোকে জাস্ট ফিল করা যায়, আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, সেটাকে বলে ইনট্যানজিবল। আর ট্যানজিবল মানে হচ্ছে যে বিষয়কে তুমি ফিজিক্যালি, যে বস্তুটার ফিজিক্যাল প্রেজেন্স আছে, যাকে তুমি টাচ করতে পারবে, যাকে তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে ট্যানজিবল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অভিযোগ আনার আগে আমাদের স্পর্শনীয় বা প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন। উই নিড ট্যানজিবল প্রুফ বিফোর মেকিং অ্যান এক্সকিউশেশন। এক্সকিউশেশন, ঠিক আছে? আচ্ছা, এক্সকিউশেশন, আচ্ছা এটা পরে পড়বো আমরা, চলো পরে কোশ্চেনে। আচ্ছা, পার্সনস অবসেসড উইথ ওয়ান আইডিয়া অর সাবজেক্ট। মানে এমন ব্যক্তি যিনি কেবল একটি চিন্তা বা বিষয় নিয়েই অতিরিক্ত মত্ত থাকেন। এটা অলরেডি পড়ানো হয়েছে। এমন কোনো ব্যক্তি কেবলমাত্র একটা চিন্তা বা বিষয় নিয়েই সবসময় মত্ত থাকেন বা ডুবে থাকেন, বা বিষয়টাতেই শুধু একটা বিষয় নিয়েই ভাবেন, তখন সেটাকে বলা হয় মনোমেনিয়াক। মনোকতার অর্থ হচ্ছে এক। মনোকতার অর্থ হচ্ছে এক। মনোমেনিয়াক অলরেডি তোমাদের মেনিয়া পড়িয়ে দিয়েছি, ফোবিয়া পড়িয়ে দিয়েছি, ওখানে আমি এটা পড়িয়েছিলাম মনোমেনিয়াক। তাহলে একগুঁয়ে বা বাতিকগ্রস্ত লোককে কি বলা হয়? মনোমেনিয়াক। পুরনো মুদ্রা সংগ্রহের বিষয়ে সে একরকম বাতিকগ্রস্ত লোক।
হি ইজ মনোমেনিয়াক হোয়েন ইট কামস টু কালেক্টিং ওল্ড কয়েন্স। মানে ওল্ড কয়েন সংগ্রহ করার বিষয়ে তিনি একজন মনোমেনিয়াক। আচ্ছা, নেক্সট আমরা পড়ব পোয়েম রিটেন অন ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট। প্রিয়জনের মৃত্যুতে রচিত গভীর দুঃখের কবিতা। প্রিয়জনের মৃত্যুতে রচিত গভীর দুঃখের কবিতা, মানে প্রিয়জন মারা গেলে তার সম্পর্কে গভীর মানে গভীর দুঃখের কবিতা, এটাকে কি বলা হয়? শোক গাথা বা শোক কবিতা। শোক গাথা বা শোক কবিতা বলা হয়। ইলেজি কি বলা হয়? ইলেজি বলা হয়। ইলেজি শোক গাথা বা শোক কবিতা, এটাকে ইলেজি বলা হয়। কবি তার প্রয়াত বাবার উদ্দেশ্যে একটি শোক গাথা লিখেছিলেন। দ্য পোয়েট রোট অ্যান ইলেজি ফর হিজ লেট ফাদার। ঠিক আছে, ইলেজি শোক কবিতা বা শোক গাথা। যেমন তোমরা অনেকেই মনে হয় পড়েছো ওই কবিতাটা, ঠিক কোনটা বলো তো? কবর, কবর বলে একটা কবিতা ছিল জসিমউদ্দিনের। পল্লী কবি জসিমউদ্দিনের লেখা একটা কবিতা ছিল কবর। সেই কবিতাটা হচ্ছে শোক গাথার মধ্যে পড়বে, ইলেজির মধ্যে পড়বে। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল মানে কিসের মতো? সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতে বুক। এর একটা শোকগাথা কবিতা ছিল, ইলেজি। সেটা আমরা ক্লাস 9 এ থাকতে পড়ছিলাম। জানি না তোমরা পড়েছো কিনা। ওটা একটা শোকগাথার কবিতা ছিল। সুন্দর ছিল কবিতাটা। নেক্সট আমরা দেখো এটা পড়বো পলিসি অফ পলিটিক্যাল পার্টি। পলিসি অফ পলিটিক্যাল পার্টি মানে নির্বাচনের আগে রাজনৈতিক দল কর্তৃক তাদের লক্ষ্য ও নীতির প্রকাশ্য ঘোষণা। মানে নির্বাচনের আগে রাজনৈতিক দল কর্তৃক তাদের লক্ষ্য ও নীতির প্রকাশ্য ঘোষণা। মানে ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? কোনো একটা পলিটিক্যাল পার্টি ধরো ইলেকশনে নির্বাচিত হওয়ার আগে তারা যে সমস্ত মানে ঘোষণা করে যে এত এত চাকরি দেব, তারপরে হচ্ছে এই তোমাদের প্রকল্প তৈরি হবে, এই সুবিধা পাবে, এই যে বিষয়টা, এটাকে বলা হয় রাজনৈতিক ইস্তাহার বা ঘোষণাপত্র। রাজনৈতিক ইস্তাহার ম্যানিফেস্টো বলা হয়। কি বলা হয়? ম্যানিফেস্টো বলা হয়। তাহলে বুঝতে পারছো ম্যানিফেস্টো বিষয়টা কি? ম্যানিফেস্টো বিষয়টা হচ্ছে কোনো রাজনৈতিক দল তিনি ক্ষমতায় আসার আগে বা নির্বাচনের আগে তিনি যে সমস্ত প্রকল্প কিংবা সুযোগ সুবিধা জনগণকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন, সেটা হচ্ছে রাজনৈতিক ইস্তাহার বা ম্যানিফেস্টো বলা হয় এটাকে। তো যাই হোক, সাধারণ নির্বাচনের আগে দলটি তাদের ইস্তাহার প্রকাশ করেছে। দ্য জেনারেল দ্য পার্টি রিলিজড দ্য পার্টি রিলিজড ইটস ম্যানিফেস্টো বিফোর জেনারেল ইলেকশন। ম্যানিফেস্টো খুব ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু অনেক ইম্পর্টেন্ট টার্ম, এটা মনে থাকবে ম্যানিফেস্টো। তোমরা এই টার্মটা কোথায় পাবে বলো তো? যদি কেউ দ্য হিন্দু পড়ে থাকো, প্রায় দ্য হিন্দুতে এই জিনিসগুলো লেখা থাকে যে এই পার্টি এই ঘোষণা করেছে, এই দিচ্ছে, এই হয়েছে, এটা ম্যানিফেস্টো। তখন তোমাদের ম্যানিফেস্টো টার্মটা তোমরা পাবে, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ম্যানিফেস্টো। আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট আমরা যেটা করব, পাওয়ার অফ রিডিং থটস অফ আদার্স। মানে অন্যজনের চিন্তা ভাবনা তুমি পড়তে পারছো, এই ধরনের ক্ষমতা। মানে অন্যজন কি ভাবছে, অন্যের মনের কথা জানতে পারার যে ক্ষমতা, সেটাকে বলা হয় টেলিপ্যাথি। কি বলা হয়? টেলিপ্যাথি। টেলিপ্যাথি কথার অর্থ হচ্ছে অন্যের মনের মানে তুমি অন্যের মাইন্ড রিড করতে পারছো। মোট কথা হচ্ছে অন্যের মাইন্ডকে রিড করা, এটাকে বলা হয় টেলিপ্যাথি। মন জানাজানি, এটাকে বলা হয় টেলিপ্যাথি। কথা না বলেই একজনের মনের চিন্তা সরাসরি অন্যজনের মনে পৌঁছে যাওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলা হয়? টেলিপ্যাথি। কমিউনিকেশন অফ থটস ডিরেক্টলি ফ্রম ওয়ান মাইন্ড টু অ্যানাদার উইদাউট স্পিচ। তুমি মুখে বললে না, অথচ তোমার মাইন্ড থেকে আরেকজনের মাইন্ডে ওটা চলে গেল, ওটাকে টেলিপ্যাথি বলা হয়। তারা এমনভাবে যোগাযোগ করে যেন তাদের মন জানাজানির ক্ষমতা আছে। দে কমিউনিকেট অ্যাজ ইফ দে হ্যাভ টেলিপ্যাথি। তো যাই হোক, টেলিপ্যাথি বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, স্টোরিজ অফ ওল্ড টাইম
গডস অ্যান্ড হিরোস। অতীতের ঈশ্বর বা বীরদের নিয়ে প্রচলিত ঐতিহ্যবাহী গল্প। অতীতের ঈশ্বর বা বীরদের নিয়ে যে প্রচলিত ঐতিহ্যবাহী গল্প সেটাকে বলা হয় লোককাহিনী বা পৌরাণিক উপাখ্যান। লেজেন্ড কি বলা হয়? লেজেন্ড বা মাইথোলজি। মাইথোলজির টার্মটা অনেকে জানবে, এটাকে লেজেন্ড বলা হয়, লেজেন্ড বা মাইথোলজি। পৌরাণিক কাহিনী যেমন রামায়ণ, মহাভারত, এগুলা সবই হচ্ছে মাইথোলজি বা লেজেন্ডের মধ্যে পড়বে। পৌরাণিক কোনো কাহিনী, অতীতের ঈশ্বরদের নিয়ে বা বীরদের নিয়ে প্রচলিত যে ঐতিহ্যবাহী কাহিনী সেটাকে লেজেন্ড বলা হয়। কিং আর্থার ইংরেজি লোক কাহিনীর একজন বিখ্যাত চরিত্র। কিং আর্থার ইজ এ ফেমাস ক্যারেক্টার ইন ইংলিশ লেজেন্ড। আচ্ছা, 12 নাম্বার, স্টোরি দ্যাট ক্যান নট বি বিলিভড। স্টোরি দ্যাট ক্যান নট বি বিলিভড মানে যা এতটাই অসাধারণ বা অদ্ভুত যে বিশ্বাস করা কঠিন। কোনো গল্প যেটাকে এতটাই অসাধারণ বা অদ্ভুত যেটাকে বিশ্বাস করা কঠিন। সামথিং দ্যাট ইজ টু এক্সট্রাঅর্ডিনারি অর ইমপ্লসিবল টু বি বিলিভড। এটাকে বলা হয় অবিশ্বাস্য বা ইনক্রেডিবল। কি বলা হয়? ইনক্রেডিবল। তার মানে যে স্টোরি বা যে গল্পগুলি বিশ্বাস করা অসম্ভব সেটাকে বলা হয় অবিশ্বাস্য বা ইনক্রেডিবল। অবিশ্বাস্য বা কি বলা হবে? ইনক্রেডিবল বলা হবে। নেক্সট 13 দেখো, রিডিকিউলাস ইউজ অফ ওয়ার্ডস। রিডিকিউলাস ইউজ অফ ওয়ার্ডস মানে কি? সমচ্চারিত অন্য কোনো শব্দের ভুল ব্যবহারের মাধ্যমে হাস্যরসের সৃষ্টি করা। দ্য ইনকারেক্ট ইউজ অফ এ ওয়ার্ড ইন প্লেস অফ এ সিমিলার সাউন্ডিং ওয়ার্ড রেজাল্টিং ইন এ ফানি মিস্টেক্স। যেমন দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। সেইং ডান্স এ ফ্লেমিগো মানে ফ্লেমেনকো না বলে ফ্ল্যামিঙ্কো নাচ বলা হলো শব্দের হাস্যপদ অপপ্রয়োগ। আচ্ছা, তোমাদের আমি যদি বলি ব্যাপারটা কীরকম, বাংলাতে আমরা কিছু রেডিকুলাস ওয়ার্ড ইউজ করি। যেমন দেখো, রিক্সা, ওটা তো হবে না অ্যাকচুয়ালি। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তোমরা। রেডিকুলাস মানে হচ্ছে মানে তোমার প্রপার উচ্চারণ না করে ওটার একটু বিক্ষিপ্তভাবে উচ্চারণ করা, সেটাকে বলে রেডিকুলাস ইউজ অফ ওয়ার্ডস। অর্থাৎ মেলা প্রপিজম। মেলা প্রপিজম কি বলা হয়? মেলা প্রপিজম। মেলা প্রপিজম বলা হয়। এটাকে কি বলা হয়? মেলা প্রপিজম। একটা এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? যেমন দেখো, হ্যাঁ দেখো, আমাদের অনেকের ক্ষেত্রে এরকম বলা হয়, আমরা দেশ বলি তো, দেশ, কান্ট্রি, দেশ। তো অনেকের ক্ষেত্রে অনেক দেখবা যে অনেকে বলে দেশ, দেশের কথা, দেশের কথা। আমরা বলি দেশের কথা, অনেকে বলে দেশের কথা, বলে কি না? তো এই যে দেশ থেকে হয়ে গেল দেশ। তো এই যে প্রোনাউন্সিয়েশনের ভুল, প্রোনাউন্সিয়েশনের ভুল, তখন আমরা হেসে উঠি বা এটা আমাদের অনেকের কাছে হাস্যপ্রদ মনে হয়। তখন সেই বিষয়টাকেই বলা হয় মেলা প্রপিজম। এটাকে কি বলা হয়? মেলা প্রপিজম বলা হয়। ঠিক আছে? দেশকে দেশ বলে, এটাকে বলে মেলা প্রপিজম। যেমন কম্পিউটার, আমরা কি বলি? দেখো, সবার পক্ষে তো ওইভাবে উচ্চারণ করা পসিবল নয়। যারা পড়াশোনা কোনো দিন করে নাই তারা যা শুনে শুনে ওটাকে প্রোনাউন্সিয়েশন করে, আমরা তো বানান পড়ে প্রোনাউন্সিয়েশন করি। তো যারা পড়াশোনা জানে তাদের ক্ষেত্রে বানান করে কিংবা এটাকে স্পেলিং দেখে প্রোনাউন্সিয়েশন করা ইজি হয়ে যায়। বাট যারা শুনে শুনে প্রোনাউন্সিয়েশন করে, কোনোদিন
পড়ালেখা করে নাই তাদের পক্ষে ওটাই অনেক টাফের। তো আমরা কম্পিউটার বলি, দেখবা যে শুনে থাকবো অনেকে বলবে কম্পিউটার, কম্পিউটার এরকম বলবে, দেখবা কম্পিউটার, তাই না? তো এই যে দেখো বানান, এটা কি হলো, এটাকে বলা হয় মেলা প্রপিজম, এটাকে বলা হয় মেলা প্রপিজম, বুঝতে পারছো? হাস্যপদ অপপ্রয়োগ, শব্দের হাস্যপদ অপপ্রয়োগ, সেটাকে কি বলা হয়, মেলা প্রপিজম। আশা করি বুঝতে পেরেছো মেলা প্রপিজম ব্যাপারটা কি। তো ইংরেজিটা না খুব ইন্টারেস্টিং, অনেক কিছু মানে অনেক ওয়ার্ড তোমরা জানতে পারবে, যেটা মজাদার। তো যাই হোক, এই 13টার উপর থেকে আমরা এবার কোশ্চেন আনসার করি, 15 মিনিটের মধ্যে করে ফেলবো। কালকে এই পার্টটাই চলবে, আরও 13টা আমি করব, টোটাল 26টা করাবো। তো একটা ভিডিওর মধ্যে পসিবল না পুরোটা করানো, তো তার জন্য আমি 13টা করালাম, কালকে 13টা করাবো। কেন কি এগুলো একটু বুঝে বুঝে করতে লাগবে, এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো একটু আলাদা রকম আছে, তো মানে একদম নতুন নতুন ওয়ার্ড তোমরা দেখবে, তার জন্য আমি একটু ডিটেলেই বলছি, টাইম লাগুক কোনো সমস্যা নেই, কিন্তু শেখা উচিত, মানে শিখতে লাগবে, সেই অনুযায়ী পড়তে লাগবে। আচ্ছা আমি নাম্বারিংয়ে দিই নেই, এটা 1 নাম্বার। তো বলো ভাই এটার উত্তর বলো। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকের কাছে কিন্তু উত্তর চাই। হ্যাঁ, জার্গান, এটাকে কি বলা হয়, জার্গন বলা হবে। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, জার্গন। আচ্ছা ইলেজি মানে কি বললাম বলো তো, ইলেজি, ইলেজি কথার অর্থ হচ্ছে শোক কবিতা, শোক গাথা, শোক গাথা বা শোক কবিতা, কারো মৃত্যুর পরে তার কে নিয়ে লেখা কোনো কবিতা শোক গাথা বা শোক গাথা বলা হবে। এপিলগ, এপিলগ কথার অর্থ হচ্ছে ভাই নাটকের শেষে অভিনেতার বক্তব্যকে এপিলগ বলা হয়, এটা পরের দিন শিখবো। এপিলগ মানে নাটকের শেষে কোনো অভিনেতার যে বক্তব্য সেটাকে এপিলগ বলা হয়। ব্যালাড, ব্যালাড মানে কি বলো, ব্যালাড মানে এর আগেও আমি পড়িয়েছিলাম, ব্যালাড কথার অর্থ হচ্ছে পাঁচালী বা গীতি কবিতা, গীতি কবিতা, গীতি কবিতা। ব্যালাড কিন্তু এর আগেও আমি পড়িয়েছিলাম, ব্যালাড গীতি কবিতা, গীতি কবিতা, বানান কি লিখলাম আমি, গীতি কবিতা, গীতি কবিতা, ঠিক আছে, ব্যালাড। তো যাই হোক এখানকার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানকার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ, জার্গান। আশা করি এটা ভুল হবে না, পরীক্ষায় খুব আসে এটা জার্গানটা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, বলো এটার, এটার উত্তর বলো। লিস্ট অফ গুডস উইথ দেয়ার প্রাইস, প্রাইসের সাথে ইনভয়েস, 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 এটাকে বলা হয় ইনভয়েস। আচ্ছা ম্যানিফেস্টো মানে কি বললাম বলো তো, ম্যানিফেস্টো মানে তোমাদের আমি বললাম মানে নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল যা যা প্রতিশ্রুতি দেয় সেটাকে কি বলা হয়, ম্যানিফেস্টো বলা হয়। আচ্ছা অ্যান্থোলজি, অ্যান্থোলজি মানে হচ্ছে সাহিত্য সংকলন বা কবিতা, কবিতা সংকলন, কবিতা সংকলন মানে অনেকগুলা কবিতা একসাথে মিলে যেটা তৈরি হবে সেটাকে বলে কবিতা সংকলন বা অ্যান্থোলজি বলা হয়, কবিতা সংকলন বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যান্থোলজি। লেজেন্ড মানে একটু আগে পড়ালাম, বলো লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে পৌরাণিক লোক, লোককাহিনী, 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 এটাকে বলা হয় লেজেন্ড, লেজেন্ড। তো এখানকার রাইট অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, ইনভয়েস। আচ্ছা নেক্সট পড়ো, কোশ্চেন নাম্বার 3 বলো, কোশ্চেন নাম্বার 3 বলো। ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, ট্যাকোগ্রাফার, ট্যাকোগ্রাফার, এটা হচ্ছে ক্যাকোগ্রাফার, ক্যাকোগ্রাফার। বাকিরা বুঝতে পারছো, ক্যাকোগ্রাফার। আচ্ছা মনোম্যানিয়াক, মনোম্যানিয়াক মানে কি হচ্ছে, মনোম্যানিয়াক মানে মানে বাতিকগ্রস্ত লোক, মানে কোন একজন ব্যক্তি যে একটা বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করছে, মানে একটা বিষয়ে ডুবে আছে, তখন সেটাকে বলা হয় মনোম্যানিয়া। ট্রুয়ান্ট, ট্রুয়ান্টটা ভালো, এটা পরীক্ষায় আসে অনেক সময়। ট্রুয়ান্ট কথার অর্থ হচ্ছে এমন ছাত্র যে স্কুল থেকে পালিয়ে যায়, তো স্কুল পালানো ছাত্রদের বলা হয় ট্রুয়ান্ট, স্কুল পলাতক ছাত্র এদেরকে বলা হবে ট্রুয়ান্ট বলা হবে। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, মনে রাখবে, স্কুল পলাতক ছাত্র ট্রুয়ান্ট, স্কুল পলাতক ছাত্র ট্রুয়ান্ট বলা হবে, হ্যাঁ। আচ্ছা তারপর দেখো ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি কথার অর্থ হচ্ছে জনসংখ্যা বিজ্ঞান বা জনতত্ত্ব, জনতত্ত্ব বা জনসংখ্যা বিজ্ঞান, এটাকে বলা হয় ডেমোগ্রাফি,
জনসংখ্যা বিজ্ঞান বা জনতত্ত্ব, এটাকে কি বলা হয়? ডেমোগ্রাফি বলা হয়। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4। 4 বলো, থিংস দ্যাট ক্যান নট বি আন্ডারস্টুড, এমন জিনিস যেটাকে বোঝা সম্ভব নয়। বলো এটার উত্তর হবে, বলো যেটা মনে হয় বলো। আনইন্টেলিজিবল। হ্যাঁ, আনইন্টেলিজিবল, যেটাকে অবোধগম্য, যেটাকে বোধগম্য নয়। আচ্ছা, ইন্টেলিজিবল কি বললাম, ট্যাঞ্জিবল কি বললাম বলো তো? ট্যাঞ্জিবল মানে যে বস্তু, মানে যা স্পর্শ করতে পারবো, দেখতে পাবো। হ্যাঁ, স্পর্শ করতে পারবে, ফিজিক্যালি স্পর্শ করতে পারবে, প্লাস দেখতে পাবে, দৃশ্যমান। দৃশ্যমান। আচ্ছা, ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল কথার অর্থ হচ্ছে মানে অত্যাবশ্যক, অত্যাবশ্যক, অত্যাবশ্যক। ব্যাপারটা কীরকম? যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যেটা হচ্ছে ক্লোরোফিল তৈরির জন্য অপরিহার্য। উইদাউট ম্যাগনেসিয়াম কি তৈরি হবে না? ক্লোরোফিল তৈরি হবে না। তাহলে উদ্ভিদের সবুজ পাতার মধ্যে কোন উপাদানটা থাকা অত্যাবশ্যক? ম্যাগনেসিয়াম থাকা অত্যাবশ্যক। তো এই অত্যাবশ্যক শব্দের অর্থ হচ্ছে অত্যাবশ্যক, এটাকে বলা হয় ইংরেজিতে ইনডিসপেন্সেবল। আচ্ছা, ইনক্রেডিবল মানে কি বললাম? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, মানে এমন গল্প যেটাকে বিশ্বাস করা সম্ভব নয়, সেটাকে ইনক্রেডিবল বলা হয়। নেক্সট 5 নাম্বার, এটা বলো, আউট অফ ডেট থিংস, আউট অফ ডেট থিংস, আউট অফ ডেট থিংস, obsolescent, অবসোলেসেন্ট, Obsolescent. অবসোলেসেন্ট মানে সেকেলে। আউট অফ ডেট থিংস মানে হচ্ছে সেকেলে, সেকেলে মানে লুপ্তপ্রায়, সেকেলে বা লুপ্তপ্রায়, এখন আর নেই ওই বিষয়টা, সেইভাবে সেটাকে বলে অবসোলেসেন্ট বলা হয়। কি বলা হয়? অবসোলেসেন্ট বলা হয়। আচ্ছা, এক্সটেম্পোর, এক্সটেম্পোর কথার অর্থ হচ্ছে মানে প্রস্তুতি ছাড়া দেওয়া ভাষণ, প্রস্তুতি ছাড়া দেওয়া ভাষণকে বলা হয় এক্সটেম্পোর। ব্যাপারটা বুঝতে পারছো? মানে তুমি কোনো প্রিপারেশন নিয়ে গেলেই না, তোমার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে তোমাকে একটা ভাষণ দিতে বলা হলো, তখন তুমি একটা ভাষণ দিয়ে দিলে, তখন সেটাকে বলে এক্সটেম্পোর। ঠিক আছে? ম্যাক্সিমামরাই কি করে, আগের থেকে ওই ভাষণ লিখে নেয় কারো কাছে, তারপর সেই ভাষণ পড়ে মুখস্থ করে গিয়ে স্টেজে দাঁড়িয়ে ভাষণ দেয়। ওটাকে আমরা এক্সটেম্পোর কিন্তু বলবো না। এক্সটেম্পোর একটা মানে উইদাউট কোনো প্রিপারেশন তুমি স্পিচ দিচ্ছ, ভাষণ দিচ্ছ, যেটা স্বামী বিবেকানন্দের খুব ভালো ছিল, যে উনি উইদাউট এনি প্রিপারেশন যে কোনো টপিকের উপরে, বিশেষ করে দর্শন সংক্রান্ত কোনো টপিকের উপরে বা সামাজিক পরিস্থিতি সংক্রান্ত কোনো টপিকের উপরে খুব ভালো ভাষণ দিতে পারতেন, মানে খুব সুন্দর ভাষণ দিতে পারতেন। তো এটাকে বলা হয় এক্সটেম্পর। কি বলা হবে? এটাকে বলা হয় এক্সটেম্পর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এক্সটেম্পর। ঠিক আছে? এটাকে বলা হয় এক্সটেম্পর। আচ্ছা, তারপর দেখো আচ্ছা, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স আমরা পড়বো। অ্যাডোলেসেন্স হচ্ছে বয়ঃসন্ধি, বয়ঃসন্ধি কালকে কি বলা হয়? অ্যাডোলেসেন্স। ফ্লোরাও আমরা পড়বো পরের দিন। ফ্লোরা আর ফোনা পড়বো। ফ্লোরা হচ্ছে মানে কোনো একটা অঞ্চলের যে উদ্ভিদকুল, সেটাকে ফ্লোরা বলা হয়। আর ফোনা মানে হচ্ছে কোনো একটা অঞ্চলে যে প্রাণী থাকবে তাদেরকে ফোনা বলা হবে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 6, থিংস দ্যাট ক্যান বি সিন অ্যান্ড টাচ, এমন জিনিস যেটাকে তুমি কি করতে পারবে? দেখতে পাবে এবং টাচ করতে পারবে। কি বলা হবে? Tangible. হ্যাঁ, এটা tangible, এটা হচ্ছে ট্যানজিবল। এটাকে বলা হয় ট্যানজিবল, ট্যানজিবল বলা হয়। আচ্ছা, ইনকম্প্রেহেন্সিবল, ইনকম্প্রেহেন্সিবল, ইনকম্প্রেহেন্সিবল কথার অর্থ হচ্ছে অবোধগম্য, অবোধগম্য, এটাকে বলা হয় ইনকম্প্রেহেন্সিবল। আচ্ছা, টেলিপ্যাথি, টেলিপ্যাথি মানে একটু আগে কি বললাম? টেলিপ্যাথি মানে মন হচ্ছে জানে। মন জানাজানি, মানে তুমি আহ, তোমাকে কেউ মুখে বললো না, বাট তার মনটাকে তুমি রিড করতে পারলে। আচ্ছা, ম্যালাপ্রোপিজম, ম্যালাপ্রোপিজম মানে আমি একটু আগে পড়ালাম তোমাদের, শব্দের হাস্যস্পদ অপপ্রয়োগ। ঠিক আছে? সেটাকে ম্যালাপ্রোপিজম বলে, ম্যালাপ্রোপিজম বলে।
আচ্ছা 7 নাম্বার বলো এটাকে, 7 নাম্বার এটাকে বলো পারসনস অবসেসড উইথ ওয়ান আইডিয়া অর সাবজেক্ট। মানে কোনো পারসনস একটা বিষয় নিয়েই মত্ত হয়ে পড়ে আছে বা একটা বিষয়ই ভাবনা চিন্তা শুধুমাত্র করছে, তখন সেটাকে কি বলা হয়? মনোম্যানিয়াক। মনোম্যানিয়াক। হ্যাঁ, এটাকে বলা হবে মনোম্যানিয়াক। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে মনোম্যানিয়াক। এটাকে বলা হবে মনোম্যানিয়াক বলা হয়। আচ্ছা ট্রুয়ান্ট মানে একটু আগে বললাম, কি বললাম? স্কুল পলাতক ছাত্র, একে বলা হয় ট্রুয়ান্ট। আচ্ছা ক্যাকোগ্রাফার, ক্যাকোগ্রাফার মানে হচ্ছে যার প্রচুর বানান ভুল হয় লিখতে গিয়ে এবং হ্যান্ড রাইটিংও অতটা ভালো না, তখন সেটাকে বলা হয় ক্যাকোগ্রাফার। এপিলগ, এপিলগ কথার অর্থ হচ্ছে যে নাটকের শেষে যে বক্তব্য সেটাকে এপিলগ বলে। অলরেডি এটা আমি কিন্তু পড়িয়েছি তোমাদের আহ, এর আগের এর আগের 1 আওয়ার সাবস্টিটিউশনে। নাটকের শেষের বক্তব্য, নাটকের শেষের বক্তব্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এপিলগ বলা হয়। নাটকের শেষের বক্তব্য এটাকে এপিলগ বলা হয়। ঠিক আছে, এপিলগ মানে হচ্ছে নাটকের শেষের বক্তব্য, এটাকে এপিলগ বলা হয়। পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট। মানে কবিতা লেখা হয়েছে কারো একজন মৃত্যুর পরে তার ভালোবাসার সম্পর্কিত, মানে তাকে, সেটাকে কি বলা হয়? এলিজি। ইলেজি, ইলেজি, এটাকে ইলেজি বলা হয়। ইলেজি মানে শোক গাথা বা শোক কবিতা, তাই না? আচ্ছা ব্যালাড মানে কি বললাম? ব্যালাড মানে হচ্ছে গল্প ভিত্তিক কবিতা বা পাঁচালী গীতি কবিতা। বা গীতি কবিতা। সনেট, সনেটটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। সনেট, সনেট যদিও আমরা এর পরের দিন পড়বো। সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা। আমি এর পরের দিন 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতা, এটা সম্পর্কে কালকে আমরা ডিটেল পড়বো। 14 লাইনের কবিতা সনেট, আপাতত 14 লাইনের কবিতা মনে রাখে। ডির্জ, ডির্জ বা ডার্জ, এটার উচ্চারণটা কি হবে? ডির্জ বা ডার্জ, ডার্জ, এটা ডার্জ, ডার্জ, প্রনাউন্সিয়েশনটা হবে ডার্জ। মানে মানে অন্ত্যেষ্টি ক্রিয়ায় গাওয়া করুণ গান। অন্ত্যেষ্টি ক্রিয়া বুঝতে পারছো? শ্রাদ্ধ বলে না, শ্রাদ্ধতে গাওয়া যে করুণ গান, সেটাকে বলা হয় ডার্জ। 9 নাম্বার বলো, 9 নাম্বার বলো, এটার উত্তর বলো। পলিসি অফ এ ম্যানিফেস্টো। পলিটিক্যাল পার্টি, পলিসি অফ এ পলিটিক্যাল পার্টি এটাকে কি বলা হয়? ম্যানিফেস্টো। পলিসি, হ্যাঁ পলিসি অফ এ পলিটিক্যাল পার্টি এটাকে বলা হয় ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো হচ্ছে পলিসি অফ এ পলিটিক্যাল পার্টি। ইনভয়েস মানে জানোই। অ্যান্থোলজি, মানপত্রে চালান। হ্যাঁ অ্যান্থোলজি, অ্যান্থোলজি কথার অর্থ হচ্ছে সাহিত্য সংকলন বা কবিতা সংকলন। আর জার্গান, জার্গন কথার অর্থ হচ্ছে তোমার পেশাগত অপভাষা। পেশাগত অপভাষা এটাকে কি বলা হয়? জার্গান, যেটা আমি প্রথমেই পড়ালাম, আশা করি বুঝতে পেরেছো। 10 নাম্বার বলো, 10। পাওয়ার অফ রিডিং থটস অফ আদার্স। অন্যের থট বা চিন্তা ভাবনাকে পড়ার যে ক্ষমতা, সেটাকে কি বলা হয়? টেলিপ্যাথি। এটাকে বলা হয় টেলিপ্যাথি। এটাকে বলা হয় টেলিপ্যাথি, টেলিপ্যাথি। আচ্ছা ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে, ডেমোগ্রাফি মানে হচ্ছে জনতত্ত্ব। অ্যানাটমি, অ্যানাটমি এর আগে পড়িয়েছিলাম, দৈহিক গঠন সংক্রান্ত বা অ্যানাটমি মানে ব্যাপারটা বুঝতে পারছো? দৈহিক গঠন তন্ত্র, সেটাকে বলে অ্যানাটমি। আচ্ছা এক্সটেম্পর একটু আগে পড়ালাম। এক্সটেম্পর মানে হচ্ছে উইদাউট তাৎক্ষণিক প্রিপারেশন, বক্তৃতা। হ্যাঁ উইদাউট প্রিপারেশন তুমি স্পিচ দিচ্ছ বা উইদাউট কোনো প্রস্তুতি ছাড়াই ভাষণ দেওয়া, এটাকে এক্সটেম্পর। এটাকে কি বলা হয়? এক্সটেম্পর। 11 নাম্বার স্টোরিজ অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, লেজেন্ড। এটাকে বলা হবে লেজেন্ড। এটা হচ্ছে লেজেন্ড। আচ্ছা এপিলগ কথার অর্থ কি? নাটকের শেষের, নাটকের উপসংহার বলতে পারো, নাটকের উপসংহার, সেটাকে বলে এপিলগ। ডার্জ, ডার্জ কথার অর্থ হচ্ছে তোমাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় গাওয়া করুণ গান, এটাকে ডার্জ বলা হয়। ব্যালাড, ব্যালাড কথার অর্থ হচ্ছে গীতি কবিতা। 12 নাম্বার বলে স্টোরি দ্যাট ক্যান নট বি বিলিভড, যেটাকে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। স্টোরি দ্যাট ক্যান নট বি বিলিভড
অবিশ্বাস্য, কোনটা হবে উত্তর বলো? স্টোরি অপশন সি ইনক্রেডিবল। হ্যাঁ হ্যাঁ ইনক্রেডিবল। ইনক্রেডিবল, ইনক্রেডিবল অবিশ্বাস্য। আচ্ছা ট্যানজিবল মানে যেটাকে ধরা যাবে ছোঁয়া যাবে সেটাকে ট্যানজিবল বলা হবে। ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, মানে অপরিহার্য কিংবা হচ্ছে অত্যাবশ্যক। ইনডিসপেন্সেবল যেটা একটু আগে তোমাদের আমি বোঝালাম ম্যাগনেসিয়ামের এক্সাম্পলটা দিয়ে, যে ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম লাগবে, উইদাউট ম্যাগনেসিয়াম ক্লোরোফিল তৈরি হবে না। তো অনেক সময় জিকেতেও এই কোশ্চেনটা আসে, ক্লোরোফিলের একটা অত্যাবশ্যক উপাদান কি, তখন উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। আচ্ছা ইন ইন আনইন্টেলিজিবল, আনইন্টেলিজিবল কথার অর্থ কি? আনইন্টেলিজিবল কথার অর্থ হচ্ছে অবোধগম্য। অবোধগম্য, যেটাকে সহজে বোঝা যায় না সেটাকে আনইন্টেলিজিবল বলা হয়। লাস্ট ওয়ান এটা আমরা করব, তাহলে আমাদের 13টা হয়ে যাবে। কালকে আমরা বাকি 13টা করব, তাহলে আমাদের এই পার্টটা হয়ে যাবে। রেডিকিউলাস ইউজ অফ ওয়ার্ডস, রিডিকিউলাস ইউজ অফ ওয়ার্ডস, রিডিকিউলাস ইউজ অফ ওয়ার্ড, এটাকে কি বলা হয়? মানে তোমার ব্যাপারটা বুঝতে পারছো? মানে একই রকম শোনায় এমন শব্দের ভুল বা হাস্যপ্রদ প্রয়োগ, এটাকে কি বলা হয় বলো? এটা বলতে পারা উচিত। মেলাপ্রোপিজম। মেলাপ্রোপিজম, মেলাপ্রোপিজম হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। জার্গান মানে আমরা কি বললাম বলো তো? জার্গন কথার অর্থ হচ্ছে জটিল পেশাগত পরিভাষা। আচ্ছা হ্যাঁ, ক্যাকোগ্রাফি কথার অর্থ কি? ক্যাকোগ্রাফি হচ্ছে ভুল বানান লেখার যে প্রবণতা বা ভুল বানান লিখে এই ধরনের ব্যাপার। আচ্ছা এক্সটেম্পর মানে হচ্ছে উইদাউট প্রিপারেশন, তুমি উইদাউট প্রিপারেশন ভাষণ দেওয়া, প্রস্তুতি ছাড়াই ভাষণ দেওয়া, এটাকে বলা হয় এক্সটেম্পর। তো যাই হোক, মোটামুটি আশা করি বুঝতে পারলে কি পড়ালাম। তোমাদের এবার যেটা করতে লাগবে, এটা খাতায় নোট ডাউন করতে লাগবে। পিডিএফ পাবে কিন্তু পিডিএফ এর মতো রাখতে দেবে না, ঠিক আছে? এতে তোমাদের লস হবে। তোমরা কি করবে, যেভাবে ক্লাসগুলো পরপর করাচ্ছি ঠিক সেভাবে পরপর তোমাদের কাজ হচ্ছে নোটটাকে রেডি রাখা, যাতে পরীক্ষার আগে তুমি মানে খুব ফাস্ট রিভিশন দিতে পারো। তা নাহলে কী হবে বলো তো, পিডিএফ এক জায়গায় পড়ে থাকবে, তুমি আরেক জায়গায় পড়ে থাকবে। তো তার জন্য আমি বলছি পিডিএফ তো নাও ঠিক আছে, তো তারপরও আমি বলবো নিজের হ্যান্ড রাইটিংয়ের নোট বানাও, এটা তোমার জন্য খুব ভালো হবে। সুন্দরভাবে নিজের হ্যান্ড রাইটিংয়ে পরপর যেভাবে টপিকগুলো করাচ্ছি সেভাবে নোটটা বানিয়ে রাখো, যাতে খুব দ্রুত রিভিশন দিতে পারো, প্রতিদিন দেখতে পারো, তাহলে তোমার জন্য এটা খুব কার্যকর হবে। তো যাই হোক, এটা এতদূর পর্যন্তই থাকলো। আমরা পরের দিন বাকি 13টা করব, তাহলে টোটাল 26টা হয়ে যাবে লিটারেচার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই সপ্তাহে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, সেটা নিয়ে চাপ নেই। পরে আমরা অন্য টপিক স্টার্ট করব। থাকলো তাহলে এতদূর।